বিরোধী দলের প্রস্তুতি আমি বলবো একটু হলেও এগিয়ে আছে, কারণ তারা শপথটা নিয়েছেন এবং সংবিধানে যে সংস্কারের জায়গাগুলো আছে সেগুলোতে কাজ করার জন্য যদিও সরকার বলেছেন তারা এটা করবেন, হয়তো কিছুদিন পরে করবেন, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তো প্রস্তুতির ক্ষেত্রে বিরোধী দল একটু এগিয়ে আছে। এখন প্রথম অধিবেশনে কিছু টেকনিক্যাল সমস্যা আছে। টেকনিক্যাল সমস্যাগুলো হচ্ছে, আমরা দেখেছি যে অধ্যাদেশগুলো নিয়ে কথা হচ্ছিল এবং একটা লম্বা সময় গেছে অধ্যাদেশের পেছনে। রাষ্ট্রপতির বক্তব্যের উপরে ধন্যবাদ জ্ঞাপনের জন্য 50 ঘন্টা সময় গেছে। 11 দলীয় জোট যেহেতু, বাকি এমপিরা দুটোই শপথ নিয়েছেন, আমাদের প্রস্তুতি দুটোরই এখন ডেকোরাম যেটা বলে সেটাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের দলীয় সিদ্ধান্ত কী রকম? আজকে আপনারা দেখেছেন যে আজকে একজন হুইপ, আমি এই অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, সেখানে কোনো একটা জায়গায় বক্তব্য দিচ্ছিলেন উনি। যখন রাজনৈতিক বক্তব্য দিচ্ছিলেন তখন পেছন থেকে কোনো এক জুলাই শহীদ পরিবারের বাবা, তিনি জুলাই শহীদদেরকে নিয়ে বক্তব্য দেওয়ার জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য তিনি, যিনি বক্তা, তাকে বলছিলেন তিনি একজন এমপি এবং এই পার্লামেন্টের হুইপ। তো সেই জায়গাটায় কি আপনার মনে হয় যে এখন পর্যন্ত সংসদের যে অ্যাক্ট, গত পরশুদিন যখন এই প্রথম অধিবেশন শেষ হলো, শেষ মানে সেই পর্যন্ত এই সংসদ জুলাই সনদ বাস্তবায়নের যে কথা, যে কমিটমেন্ট জনগণের সামনে করেছিল, সেই জায়গাটায় তারা কিছুটা মানে একটু শেকি ভাব অথবা দ্বিচারিতা, মানে তাদের অবস্থানটা কী রকম আপনার মনে হয়েছে? আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় কনসিডার করার মতন বিষয়। বিরোধী দলের প্রস্তুতি আমি বলবো একটু হলেও এগিয়ে আছে, কারণ তারা শপথটা নিয়েছেন এবং সংবিধানে যে সংস্কারের জায়গাগুলো আছে সেগুলোতে কাজ করার জন্য যদিও সরকার বলেছেন তারা এটা করবেন, হয়তো কিছুদিন পরে করবেন, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তো প্রস্তুতির ক্ষেত্রে বিরোধী দল একটু এগিয়ে আছে। এখন প্রথম অধিবেশনে কিছু টেকনিক্যাল সমস্যা আছে। টেকনিক্যাল সমস্যাগুলো হচ্ছে, আমরা দেখেছি যে অধ্যাদেশগুলো নিয়ে কথা হচ্ছিল এবং একটা লম্বা সময় গেছে অধ্যাদেশের পেছনে। রাষ্ট্রপতির বক্তব্যের উপরে ধন্যবাদ জ্ঞাপনের জন্য 50 ঘন্টা সময় গেছে। তো সেখানে এই ফর্মালিটিজের কারণে জুলাই সনদ নিয়ে কিছুটা আলাপ হয়েছে এবং সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েছেন এবং অক্ষরে অক্ষরে পালন হবে, এটা সংসদের ভেতরে বা বাইরে বিভিন্ন জায়গায় বলেছেন। তো আমরা আশাবাদী যে এর পরের অধিবেশনে এটা নিয়ে হয়তো আরেকটু এগোনো যাবে, বা সরকারের এখনও আসলে আমরা কোনো পরিকল্পনা জানি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু কথা বলা হচ্ছে বারবারই যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব বা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। মোটামুটি অবস্থাটা এরকম। আচ্ছা, মারুদি মমতাজ, আমরা এর আগে জামায়াতের কোনো নেত্রীকে, ধরেন আপনাকেই শুধুমাত্র আমরা টকশোতে পাই বা কথা শুনি বা বোঝার চেষ্টা করি, জামায়াতের আমির যেহেতু নারী নেতৃত্ব নিয়ে একটা কথা যখন বলেছিলেন যে তারা সেইভাবে একদম চূড়ান্ত পর্যায়ে, সেটা জামায়াতের হয়তো নীতিতে বা পলিসিতেই নাই যে এই দলের চূড়ান্ত জায়গায় একজন নারী একটা পজিশনে, সেখানে হয়তো কোনো নারী যেতে পারেন না বা পারবেন না, বা ভবিষ্যতে এটা চেঞ্জ হতে পারে কিনা, এটা সেই বিষয় নিয়েও প্রশ্ন ছিল। তো সেই জায়গায় একজন নারী হিসেবে আপনি সংসদে যাচ্ছেন, সেই জায়গায় আপনাদের প্রস্তুতিটা আসলে কী রকম? আপনার সাথে সহকর্মীরা যারা যাচ্ছেন তাদেরও বা মানসিক প্রস্তুতিটা কীরকম, বা আপনাদের জন্য কোনো সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন দল থেকে আছে কিনা? আচ্ছা, এখানে একটা ব্যাপার একটু বলে রাখি যে এখানে এক ধরনের বাংলাদেশের মিডিয়ার একটা অলিখিত ডিসক্রিমিনেশন আছে। যারা নিকাব করছেন তাদেরকে হয়তো মেইন স্ট্রিম মিডিয়ায় আমরা দেখতে পাই না। এটা কিন্তু আমাদের পক্ষ থেকে ঝামেলা না, এটা মিডিয়ার পক্ষ থেকে ঝামেলা। নির্বাচনের আগে যেহেতু পাবলিক ডিমান্ড অনেক বেশি ছিল, তখন এই ধরনের প্রোগ্রামগুলোতে আমাদের বেশ কয়েকজন গিয়েছেন। আমাতুল্লাহ শারমিন বলেন, সাবিকুন নাহার মুন্নি বলেন, ডক্টর ফেরদৌস খানম বলেন, তারা গিয়েছেন। এখন নির্বাচনের পরে কিন্তু তাদেরকে আর বলা হচ্ছে না, খুবই মিডিয়া ডাকে না। এক্স্যাক্টলি না, আমরা আপনাদেরকে ডাকি কারণ আপনি কথা বলেন, অনেকে আছেন কথা বলেন, জানি না ওইভাবে, আমি ওইভাবে চেষ্টা করে নেই, কিন্তু আপনি কথা বলেন বলে হয়তো আমাদেরও মনে হয় যে আপনাদের আসা উচিত, কিন্তু কোনো জায়গায় আসলে আমি ঠিক শিওর না। আমি এই জন্যই বললাম যে অলিখিত। আমার কাছে তো সবাই চান যে সাজেশন চান যে আপা কাকে ডাকা যায়, আমি কিন্তু সাজেস্ট করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় খুব কম জায়গাতেই হয়তো তারা ডাক পাচ্ছেন, এটা একটা বিষয়।